শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। লাবণ্য, তোমাকেও শুভ সকাল। তোমাকেও শুভ সকাল। কেমন আছো? ভালো আছি, সবকিছু মিলিয়ে ভালোই বলা যায়। ভালো আমাদের থাকতে হয়। একদম তাই। এবং অনেকদিন পর তোমাকে পেলাম, মাঝে একটা সপ্তাহ তোমাকে পাইনি। আসলেই তাই, আমি একটু অসুস্থ ছিলাম, কিন্তু আচ্ছা। মনে হলো যে রাঙা সকাল পরিবারের সাথে আসলে আবার একটু সুস্থ হয়ে যাব এবং মনটাও খুব ভালো হয়ে যাবে দ্রুত। একদমই তাই। চলো আজকে আমাদের পরিবারের সাথে পুরোটা সময় কে কাটাচ্ছেন তাকে দর্শকের সাথে পরিচয় করাই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উদ্যোক্তা মনিরা জুবাইদা। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। খুব ভালো লাগছে আমাদের আয়োজনে আপনাকে পেয়ে। এবং একদমই শুরুতে যদি জানতে চাই যে যে কোনো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচনটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ? বিষয়বস্তুটাই তো মেইন। আমি কোন বিষয়ে আগাবো বা ব্যবসা করব সেটা নির্বাচন না করলে তো আমি ব্যবসা করতে পারবো না। একদমই। আর মেইন কথা হচ্ছে গিয়ে আমার কোন কোন বিষয়ের উপর আগ্রহ সবচেয়ে বেশি সেটার উপরে ডিপেন্ড করে আমাকে বিষয়টা নির্বাচন করতে হবে। আমার যেখানে প্যাশন, যেই বিষয় যেই প্রোডাক্টের উপরে প্যাশন সেটার উপরেই আমাকে কাজ করতে হবে। আমার যেটাতে প্যাশন নাই, যেটাতে আমার ভালো লাগে না, সেটাতে আমি নিশ্চয়ই ভালো করব না, যত ভালোই সেটা প্রোডাক্ট হোক না কেন। তারপরে থাকে না যে একটা মানুষের পছন্দ তো অবশ্যই বিষয়বস্তু নির্বাচন করলো, কিন্তু তারপরে কিভাবে আগাবে, কিভাবে শুরু করবে সেটা অনেকে আসলে বুঝে পায় না। কিন্তু আপনাদের মতো মানুষের থেকে আমরা এই গাইডগুলো পাই। নিশ্চয়ই আপনার গল্পের মধ্য দিয়ে আমরা এই অনুপ্রেরণা আবার পাবো, আমাদের দর্শকরা পাবে। কিন্তু একেবারে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ছোটবেলা থেকে শুরু করব। কি বলো? একদম একদম। ছোটবেলা কোথায় কেটেছে, কেমন কেটেছে, সবকিছু মিলে একটু শৈশবের গল্প শুনতে চাই। ছোটবেলা আমি বড় হয়েছি ঢাকাতে, মিরপুরে। ওখানেই আমার বড় হওয়া। আচ্ছা। স্কুল কলেজ ওখানেই, ইউনিভার্সিটি তো ইডেন কলেজে। পুরোটা সময় মিরপুরের কেন্দ্রিকে। আচ্ছা, খুব বেশি দিন আগের ঘটনা নয় সেটা, আমাদের যা মনে হয়, তাই না লাবণ্য? না হলে হয়তো বা জিজ্ঞেস করতাম যে সেই সময়টা কেমন ছিল। একদমই আপনার শৈশবের আপনার আশপাশটা সম্পর্কে শুনতে চাই, যে পরিস্থিতি পরিবেশ সবকিছু মিলে কেমন ছিল? পরিবেশ পরিস্থিতি তখন তো অনেক ভালো ছিল। এখনকার মতো এত রাশ, এত ব্যস্ততা, এত কিছু ছিল না। তখন মেইন চিন্তা ছিল যে স্কুলে যাওয়াটা, সকালে ওঠাটা অনেক কষ্টের একটা বিষয়। স্কুলটা কবে শেষ হবে? যারা সকালে ঘুমায় তাদেরকে মনে হতো যে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। আবার পরীক্ষার সময় যখন রাত জেগে পড়তে হতো, সবাই যখন ঘুমাতো, তখন মনে হতো যে ওদের মতন সুখী মনে হয় কেউ নাই। বড় হলে এই কষ্টগুলা থাকবে না, যখন পড়াশোনা শেষ হয়ে যাবে। তখন টেনশনগুলো ছোট ছিল, পরীক্ষার টেনশনটা সবচেয়ে বড় ছিল। এখন তো পরিস্থিতি পুরোটাই ভিন্ন। কিন্তু মিরপুরে কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে, আপনি নিশ্চয়ই সেই পরিবর্তনগুলো এখন দেখতে পাচ্ছেন। অবশ্যই মিরপুরে আমি যেখানে বড় হয়েছি সেখানে পরিবর্তন একেবারে চোখে দেখা। একদম এখন যতগুলো ব্র্যান্ড মিরপুর 1 নম্বরে এসেছে, কিছু ছিল না। সনি স্কয়ারটা নতুন ভাবে সুন্দর করে সাজানো হয়েছে, এগুলো কিছু ছিল না তখন। উইদিন মেবি 3 ইয়ার্স এর মধ্যে এরকম সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে পরিবর্তনটা, সেটাকে আপনি উপভোগ করেন কিভাবে এখন? অবশ্যই উপভোগ করি। এখন আমি যেখানে থাকি, জাস্ট আমি বাসা থেকে নিচে নামলে আমার আড়ং দূরে কোথাও যেতে হয় না। কান্ট্রি বয়, তারপরে রাস্তাটা ক্রস করলে ইয়েলো, সেইলর, আমার তো কোথাও দূরে যেতে হচ্ছে না। ওখানে অনেক রেস্তোরাঁ হয়েছে, অনেক রেস্টুরেন্ট এখানে। দূরে কোনো রেস্টুরেন্টে যেতে হয় না, সব চেইনগুলো এখানে আছে। বার্গার কিং আছে সামনে, কেএফসি আছে, পিছে বিএফসি আছে। কোনো কিছুর জন্য আমাকে যে কোথাও যেতে হবে এরকম কিছু না। পাশে মেট্রো রেল, একটু রিকশায় গেলে মেট্রো রেল। বাহ, মানে যাতায়াত ব্যবস্থাও অনেক আসলে অনেক ভালো হয়ে গেছে। তো একটু আসলে জানতে চাই যে এই সময় মিরপুরে অনেক কিছু ছিল না, এখন তো অনেক কিছু আছে। সেই সময় ঘোরাঘুরি কোথায় করতেন? থাকে না পরিবারের সাথে একটু ঘুরতে যাওয়া বা সময় কাটানো, তখন কোথায় যাওয়া হতো বেশি? ঘুরতে যাওয়া একটু শাগুফতায় যাওয়া হতো। ওখানে ডিওএইচএস নতুন হচ্ছিল তখন, শাগুফতাটা অনেক সবাই ঘুরতে যেত তখন, ওখানে অনেক রেস্টুরেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে বন্ধুদের সাথে মেইনলি যা হতো বসুন্ধরা সিটি, এই শপিং, এই খাওয়া, মুভি, এগুলোই ছিল। পরিবারে কে কে ছিলেন সে সময়? পরিবারে আমরা 1 ভাই 1 বোন। আমার আব্বু আম্মু, আমি বড়। আচ্ছা। তো ভাইয়ের সাথে সম্পর্কটা নিশ্চয়ই খুব ভালো ছিল। কত বছরের ডিফারেন্স ছিল আমাদের? 4 বছরের ডিফারেন্স। আচ্ছা।
একটু থাকে না, খুনসুটি তো থাকে, খুনসুটি আবার খুনসুটি হচ্ছে গিয়ে ওর সাথে তেমন খুনসুটি ছিল না, কারণ ও একটু শান্ত প্রকৃতির। আচ্ছা আমি যা বলতাম ও সেটাই শুনতো। আচ্ছা আচ্ছা ও একটু ভয়ও পায়, তো একদম খুনসুটি ডোমিনেটিং হবে না। বড় বোন যেটাকে বলে না? হ্যাঁ, এরকমই পরিবারে আসলে দায়িত্ব বড় মেয়ে হিসেবে সবকিছু শেয়ার করা, বাবা মার সবকিছু, আমি সবকিছু দেখাশোনা করা। ছোট থাকলেও দেখা গেছে যে ছোট থাকতেও আব্বু আম্মুর সাথে পরিবারের বিষয় নিয়ে আলাপ আলোচনা আমার সাথেই করতো আব্বু আম্মু বেশি। বাবা কি করতেন? বাবা শিক্ষক, মাও শিক্ষিকা ছিলেন। আচ্ছা আচ্ছা, দুজনই শিক্ষক শিক্ষিকা। জি। বাহ, চমৎকার। এই গল্প আমরা আরো শুনতে চাই, কিন্তু এই পর্যায়ে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, দর্শককে জানাতে চাই। বাংলাদেশের চকলেট শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করেছেন মনিরা জুবাইদা। ইডেন কলেজে গণিতে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরপরই মনিরার বিয়ে হয় পর্যটন ও রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত আবু দাউদ বিশ্বাসের সাথে। মধুচন্দ্রিমায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি চকলেট জাদুঘরে ঘুরে দেখার অভিজ্ঞতা থেকেই তার ব্যবসায় ধারণার সূচনা হয়। পরে একাডেমিক অব পেস্ট্রি অ্যান্ড কালিনারি আর্টস মালয়েশিয়ায় চকলেট তৈরির উপর প্রশিক্ষণ নেন এবং কাঁচামাল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন করেন। 2017 সালের শেষ দিকে প্রায় 30 লাখ টাকা পুঁজি নিয়ে কোকা ল্যাব প্রতিষ্ঠা করেন। 2 শতাধিক ধরনের চকলেট তৈরির পাশাপাশি রেগুলার 12 ধরনের চকলেট উৎপাদন করে কোকা ল্যাব। পণ্যে কমলা, বাদাম, কফি, খেজুর এমনকি মরিচের স্বাদও যুক্ত করা হয়েছে। কর্পোরেট অর্ডার, উৎসব ভিত্তিক চাহিদা এবং অনলাইন প্ল্যাটফর্মে সব মিলিয়ে ব্যবসার বিস্তার ঘটেছে। মান নিয়ন্ত্রণে বিএসটিআই ও হালাল সার্টিফিকেশন নিশ্চিত করে তারা বাজারে অবস্থান শক্ত করেছেন। একটি ইনস্টিটিউট তৈরি করে সেখানে চকলেট তৈরির উপর প্রশিক্ষণ দেওয়ার ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন মনিরা জুবাইদা। এছাড়া শিল্প বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি স্বপ্ন দেখছেন বাংলাদেশের চকলেটের জাদুঘর গড়ে তোলার। তাকে আমরা জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি। আমরা প্রোফাইল পড়ার আগে যেমনটা জানছিলাম যে আপনার বাবা মা দুজনই শিক্ষক ছিলেন। কি কি বিষয়ে পড়াতেন ওনারা, বা কোথায় শিক্ষক ছিলেন? স্কুলে স্কুলে। স্কুল শিক্ষিকা এবং স্কুল শিক্ষক একই স্কুলে। একই স্কুল। সেটা কি আপনাদেরই স্কুল? আপনারও সেখানেই পড়তেন? না না, আমি স্কুলে মণিপুর স্কুলে পড়তাম, মণিপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। ওখান থেকে এসএসসি দিয়েছি, তারপরে বিসিআইসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এইচএসসি, তারপরে ইডেন মহিলা কলেজে ম্যাথমেটিক্সে অনার্স এবং মাস্টার্স। মাসুক আসলে যে বিষয়ে আপনাকে দর্শকদের জানাচ্ছিল, সেটি তো একটা অন্য একটা প্রফেশন, সেটাও হয়েছে আপনার জীবনসঙ্গী, তার মধ্য দিয়েই। কিন্তু থাকে না, ছোটবেলা থেকে আমরা কিন্তু একটা স্বপ্ন দেখি, এবং আপনার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন। আপনার ছোটবেলায় আসলে এইমের লাইফটা কি ছিল, যে আপনি বড় হয়ে কি হবেন? ছোটবেলায় এম ইন লাইফ বলতে আমার বাবা মা যেহেতু দুজনই শিক্ষক শিক্ষিকা, তো আমিও চাচ্ছিলাম যে আমিও বড় হয়ে একজন শিক্ষিকাই হবে। আচ্ছা, বাবা মা কি চাইতেন? বাবা মা কিছু চাইতেন না, বাবা মা বলতো যে তুমি ভালো রেজাল্ট করো, তারপরে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করো, রেজাল্টটা এখন ভালো করো। আচ্ছা। আর আমার আব্বু হচ্ছে একটা পত্রিকার জার্নালিস্ট ছিলেন পার্ট টাইমে। আচ্ছা। উনি মাঝে মাঝে কলাম লিখতেন। তো আব্বু আমাকে ইন্সপায়ার করতো আচ্ছা। যে তুমিও কিছু লেখো। আমি তখন খুব ছোট, 4-5-এ হয়তো পড়ি। আচ্ছা। তখন আমাকে ছোট ছোট ওই যে শিশু কিশোরদের যে কলামগুলা থাকে, যে রাস্তায় কি বলে এটা, স্পিড ব্রেকার, রাস্তার আচ্ছা, স্পিড ব্রেকার, আমাদের স্কুলে যেতে সমস্যা, স্পিড ব্রেকার লাগবে, সরকারের কাছে আচ্ছা। আবেদন, এই সমস্ত কলামগুলো আব্বু আমাকে দিয়ে লেখাতো। আব্বু থাকতো না, আমি লেখার সময় আব্বু থাকতো না, আব্বু টোটালি চলে যেত। তো আমি লিখতাম আমার মতন করে, তো আব্বু তো সেটা অবশ্যই এডিট করতো, সেটা আমাকে আর দেখাতো না। আচ্ছা। আমি পেপার পড়ে দেখতাম যে আমার নাম আছে, আমার লেখা আছে, এটাতে খুশি, লেখা ভিতরে যে পুরোটা চেঞ্জ হয়ে গেছে এটা আর দেখা হতো না। এখান থেকে কি বড় হয়ে সাংবাদিকতা করার একটা খুব ইচ্ছা ছিল, আচ্ছা, তখন আচ্ছা। থেকে খুব ইচ্ছা ছিল। হলো না কেন? পত্রিকায় হলো না কেন, পরবর্তীতে পড়াশোনার জন্য, সাবজেক্ট ম্যাথমেটিক্স আমার এতই ভালো লাগতো, তো মনে হতো যে এইটার উপরে আমি কিছু একটা করব। আচ্ছা আচ্ছা, তো এটা হয় teacher আসলে আমাদের, হবো। আসলে পড়তে পড়তে আমাদের যেটা চিন্তা থাকে সেটার বাইরে গিয়েও আমরা আসলে জার্নালিস্ট হতে তো কোনো আলাদা স্পেসিফিক করে কোনো specific, হ্যাঁ, বিষয়, লাগে না, কিন্তু এরপরে চিন্তা ভাবনা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আপনি স্কুলের কথা বলছিলেন, সেই স্কুলের গল্পে এবার যেতে চাই। স্কুল জীবন সবকিছু মিলিয়ে নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। তারপরে কিছু গল্প, কিছু বন্ধু বান্ধব এবং শিক্ষকদের কথাও শুনতে চাই সে সময়কার। আমাদের স্কুলের
বড় আপা ছিলেন। বড় আপা হচ্ছে আমাদের 3টা ক্যাম্পাস ছিল, বয়েজ, গার্লস, আর একটা হচ্ছে ব্রাঞ্চ 1। এখন তো অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে, তখন আমাদের সময় ব্রাঞ্চ 1 ছিল। আচ্ছা। তো তখন প্রধান শিক্ষক একজনই ছিলেন, তবে একটা প্রধান শিক্ষক ছিলেন শিফট ওয়াইজ, একজন ছিলেন প্রত্যেকটা শিফটে, প্রত্যেকটা ক্যাম্পাসে। তো আমাদের শিফটে যিনি ছিলেন উনি বড় আপা নাম, আমরা সবাই বড় আপা বলতাম। উনি বয়স্ক ছিলেন অনেক বেশি। আচ্ছা। উনি আমরা সবাই ভয় পেতাম, টিচাররা ভয় পেত, আমরা ভয় পেতাম, কিন্তু উনি যে এরকম বকাবকি করবে সেরকম না। উনি জাস্ট যদি কাউকে ওনার রুমে ডাকে তো তার অবস্থা খারাপ, আচ্ছা। এরকম। তো টিচাররাও এরকম ভয় দেখাতো যে তুমি এরকম করছো, বিশেষ মন্তব্য তো ডায়েরিতে লিখেই দিব, সাথে বড় আপার কাছেও পাঠিয়ে দিব। আচ্ছা। এরপর আর কিছু করা লাগতো না আমাদেরকে, যে আচ্ছা। মারা এগুলো কিছু আর করতে হতো না। আমাদের গার্লসের ক্ষেত্রে যেটা হতো যে টিচাররা মারার আগেই আমরা কেঁদে দিতাম। টিচাররা যে কিছু একটা করবে সেটা সুযোগ আর নেই। আমাদের সময় কিন্তু এখনকার টিচাররা তো মারে না, আমাদের সময় টিচাররা তো একটু মারধর করতো, হ্যাঁ, একটু শাস্তি পেতাম। কিন্তু আর কি। একটা টিচার ছিলেন, উনি খুব অদ্ভুত। হাতে মেহেদি থাকলে উনি বলতো যে কালকের মধ্যে উঠাই নিয়ে আসবি। আচ্ছা। তো এটা ওনাকে আমি একবার জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু এটা তো সাহস হয় না যে এটা কিভাবে সম্ভব, মেহেদি দিছি একদিনের মধ্যে কালকের মধ্যে কিভাবে উঠবে, উঠাবো। হ্যাঁ। কিন্তু ওনার কথা, তুই মেহেদি দিছিস আর কালকের মধ্যে উঠাই নিয়ে আসবি। আমাদের স্কুলে, আমি প্রথম স্কুলে যখন ভর্তি হই তখন আমি সুন্দর একটা ক্লিপ পরে গিয়েছিলাম। আচ্ছা। অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছিলাম, ছোট মোটো একটু ছিলাম। মণিপুর স্কুলে একদম ছোট, মানে একদম প্রথম স্কুল এটা। আচ্ছা। আমি একদম ছোট মোটো ছিলাম, আমি একদম ফার্স্টে দাঁড়াতাম অ্যাসেম্বলি। আমার সুন্দর ক্লিপটা লিলি আপা ছিলেন, উনি এসে ক্লিপ খুলে হাতে ধরো, এগুলো আর কখনো পরবে না, শুধু সাদা কালো 2টা রাবার ব্যান্ড পরে আসবে, অথবা ফিতা দিয়ে বেনি করে আসবে। আসলে আমাদের ছোট্ট মানুষের আসলে ওই সময় মনে হতো যে কত কিছু পড়বো, একটু সেজে গুজে তখন থাকবো। মনে হচ্ছে যে নতুন হ্যাঁ। স্কুলে যাব, আম্মু একটু সাজাই দিচ্ছে যে ক্লিপ পরে যাও। তো তখন বুঝলাম যে রুলস এন্ড রেগুলেশন এরকম স্কুলে এটা তো থাকবেই। কিন্তু সেই সময় ডায়েরি লেখা বা এই যে শিক্ষকদের একটু তুই করে সম্বোধন করা, এই সব কিছু বিষয় অনেক মধুর ছিল আসলে। এগুলো খারাপ লাগতো এখন না, হ্যাঁ, একদম খারাপ লাগতো না। তখন সবাই কিন্তু আসলে তুই কেউ করে বলতাম বলতেন না না যে হ্যাঁ ওই স্পেসিফিক ওই স্যারটাই তুই করে বলতেন। টেবিলের উপর পানির বোতল রাখা পছন্দ করতেন না। উনি আসলে আমার সবার বোতল নিচে, উনি আসলে সোজা সবাই। ফলাফল কেমন হলো এসএসসি তে? ফলাফল জিপিএ 5 আমার আসে নাই। আচ্ছা আচ্ছা। কোন বিভাগে ছিলেন? সায়েন্স। আচ্ছা। তারপরে তো কলেজ জীবন কলেজ শুরু। জীবন একদম। কলেজ জীবনটা তো খুবই সংক্ষিপ্ত। কলেজ জীবন দেখতে দেখতে শেষ হয়ে যায়। কোথায় ভর্তি হলেন? বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা। ওখানে যে ম্যাথ টিচার ছিলেন উনি আমাকে খুবই ভালোবাসতেন। আচ্ছা। উনি, আমি দেখা যেত যে আমি একটু মাঝে বসতাম বা পিছে বসতাম যাতে স্যারদের সাথে একটু ইন্টারাক্ট কম হয়, উনি এসে বলতো যে সামনে আয়। আচ্ছা। উনি আমাকে একদম সামনে বসে তারপরে যে দুষ্টামি করবি না, সামনে আয়। ইংলিশ ম্যাডাম ছিল আমাদের যিনি, উনি একদিন আমাকে ওনার রুমে ডাকছে। আচ্ছা। ডেকে বলতেছে যে শুনো, তোমাকে আমার খুবই ভালো লাগে, তোমার চেহারার সাথে না তোমার দুষ্টামিগুলা যায় না, তো তুমি ক্লাসে দুষ্টামি করো না, আমার তোমাকে বকা দিতে খুব কষ্ট লাগে, তুমি এটা করো না। আচ্ছা। তো তার মানে সবাই শিক্ষকদের ভালোবাসাটা কিন্তু সবসময় পাচ্ছিলেনই আমাদের অতিথি, তাই না? একেবারে। বকা, উনি বকা তো দেন নাই, উনি এত সুন্দর করে বলেছিল, আমার আর পরে সাহস হয় নাই যে আমি কিছু করব বা কথা বলবো। দেখা যায় কিছু না, ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলা, ক্লাসের সময় একটু এগুলো হয়। আপনাকে যে সবাই ভালোবাসে এটার আরেকটা লক্ষণ কিন্তু আপনার পুরো মুখমণ্ডলের মধ্যে আছে। কেউ বলেছে এটা? হ্যাঁ, নাক ঘামাটা, তাই না লাবণ্য? একদম তাই। আচ্ছা। শিক্ষকদের ভালোবাসার পাশাপাশি শিক্ষকদের কিছু দায়িত্ববোধের কারণে এমন কিছু করতে হয় যেটা অনেক সময় ওই সময় খারাপ মনে হলো, পরবর্তীতে মনে হয় যে শিক্ষক ঠিকই করেছে। জি একদম ঠিক। এরকম কোনো ঘটনা আছে জীবনে? আমাদের ম্যাথ টিচার আরেকজন ছিলেন, 2জন ক্লাস নিতেন, আরেকজন ছিলেন, উনি আমাকে ডেকে একদিন অনেক একটু বকাবকি করে যে তুমি কেন একটু সিরিয়াস হও না, তুমি ভালো চাইলেই তো ভালো করতে পারো। তো পরের রেজাল্টের দিন আমি শুধু বাংলাতে ছাড়া সবগুলোতে এ প্লাস ছিল
বা আপনি এভাবে গাইডলাইন দিয়েছিলেন, যার কারণে আমি A+ পেয়েছি। বাহ, বাহ। দারুণ। তারপরে তো আরো একটা যুদ্ধ শুরু হলো, বিশ্ববিদ্যালয় জীবনের ভর্তি যুদ্ধ। সেটা কোথায় কি করে ভাবছিলেন বা কি সময়টা কিভাবে চলছিল? সময়টা ঢাকার বাইরে আমার বাবা মা বলছিল যে দেওয়ার দরকার নেই, আচ্ছা। ঢাকার মধ্যে যতটুকু হয় তুমি থাকো। তারপরে সব ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছিল, জগন্নাথ ইউনিভার্সিটিতে ওয়েটিং এ ছিলাম। আচ্ছা। আচ্ছা। এরপরে ওয়েটিং এ তখন 2013 সালে প্রচুর হরতাল অবরোধ হচ্ছিল, প্রচুর হরতাল অবরোধ। তো তার জন্যই বেসিক্যালি আব্বু আমাকে মানা করছিল যে ঢাকার বাইরে যেতে না, আচ্ছা। ঢাকার বাইরে পরীক্ষা টরীক্ষাতে কখন কি অবস্থা হয়ে যায়। তো ওই টাইমে ইউনিভার্সিটির রেজাল্ট গুলোও দেরি হচ্ছিল, আচ্ছা। খুব লেন্দি হচ্ছিল, ন্যাচারালি অন্যান্য বছরের মতন তো হচ্ছিল না, খুব অস্থিরতার মধ্যে যাচ্ছিল তো ওই বছরটা। তারপরে রেজাল্ট দিল, তখন আমার দেখলাম যে নাই। তারপরে 1 মাস হয়ে যায়, দেখি যে নাই। তারপরে হয়তো আর কিছুদিনের পরে রেজাল্টটা দেয়। পরে আমার কাজিন কয়েকদিন পরে ফোন দিল যে তোমার তো এরকম আসছে, তুমি কি গেছিলা, ভর্তি হইছো? আচ্ছা। তো আমি বললাম যে ভাই আমি তো দেখি নাই, আমি তো আর চেক করি নাই। আচ্ছা। পরে দেখলাম যে এরকম আসছে। পরে আম্মু বলল যে তোমার ইডেনও হয়ে গেছে ম্যাথসে, আর জগন্নাথ তো বাসা থেকে অনেক দূর, তোমার আসতে যেতে অনেক অসুবিধা, আর সাবজেক্টটা ভালো পাচ্ছিলাম না, ভূগোল আসছিল। তো বললো যে তুমি ম্যাথমেটিক্সে করো, ভালো করবা। আচ্ছা। আমারও ইচ্ছা ছিল না যে ভূগোলে পড়বো, মানে এই মুখস্থ জিনিসগুলাতে আমার কখনোই ভালো লাগতো না। সমাজে আমি খুব বেছে বেছে পড়তাম, মনে হতো যে সব যতটুকু দরকার প্লিজ আমাকে একটু সাজেশন দেন। বা ইন্টারমিডিয়েটও বায়োলজি আমার খুব কষ্ট গেছে বায়োলজির উপরে। বায়োলজিতেও স্যারদের পিছে পিছে আমি ঘুরতাম যে আমাকে একটু বলে দেন যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। সেভাবে কথা আপনার মুখস্থ বিদ্যা খুব একটা ভালো আমার ছিল না। ম্যাথ এক্সাম আমি 3 ঘন্টা 1.5 ঘন্টায় আমার শেষ হয়ে যেত, এসএসসি বোথ এইচএসসি। তাহলে আপনি ভর্তি হলেন ইডেন কলেজে এবং সেখানে ম্যাথমেটিক্সে ওখানে ফার্স্ট চয়েস ম্যাথমেটিক্স, ফার্স্ট চয়েসে এটা পেয়ে গেছি। বাহ। জীবনের প্রতিটি ধাপে ধাপে কিছু কঠিন সময় আসে। আমার কাছে মনে হয় যে স্কুল থেকে কলেজে ভর্তি হওয়া যেমন একটা কঠিন সময়, যে কোথায় ভর্তি হব, চান্স পাবো কিনা, স্টুডেন্টদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। কলেজ থেকে ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়টাও কিন্তু একই রকম, যে আসলে কোথায় চান্স হবে বা হবে না, আরো বেশি আরো বেশি, কারণ একটা দীর্ঘ সময় সেখানে আমাকে দিতে হবে। তো সেই জায়গাটাও আপনি খুব সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নিতে পারলেন, আপনি ম্যাথমেটিক্সে ভর্তি হলেন ইডেন কলেজে। জি। কিন্তু সবচেয়ে কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসলো আপনার ফার্স্ট ইয়ারেই। আপনার ভার্সিটি জীবনের শুরুটা একটু শুনে সেই জায়গাটায় আমরা যাব। ভার্সিটিতে ভর্তি হলাম, তারপরে ক্লাস শুরু হলো, রেগুলার যে ক্লাস বাসা, একটু টিউশনই করতাম টুকটাক, বাহ। যেগুলোতে হাত খরচ হয়ে যেত। তো এভাবেই চলছিল। আচ্ছা। আর বিয়েটা একটু হঠাৎ করে আর কি। আচ্ছা, আব্বুর আমার শ্বশুর আব্বুর ফ্রেন্ড ছিলেন। আচ্ছা। মানে ফ্রেন্ড বলতে আমার শ্বশুর আর আমার আব্বুর কমন ফ্রেন্ড ছিল। আচ্ছা। তো সেক্ষেত্রে তখন আব্বু ভাবলো যে ছেলেটা ভালো, দিয়ে দেয়া যায় এরকম। তো আমি একটু কনফিউজ ছিলাম যে এত তাড়াতাড়ি এটা কি ঠিক, আমি একটু পড়াশোনাটা ঠিকঠাক করে বিয়ের পরে কি পড়াশোনাটা হবে। আম্মু একটু কনফিউজ ছিল, আব্বু একটু কনফিডেন্ট ছিল বেশি। আচ্ছা। আব্বু সবাইকে রাজি করায়। আচ্ছা। আব্বু বাসাটা আমার শ্বশুর বাড়ি ছিল পাশেই, আমাদের বাসার পিছনের রাস্তাতেই প্রায়। তো আম্মু এটা দেখে একটু আশ্বস্ত হলো যে ঠিক আছে, তুমি তোমার যা লাগবে, পড়াশোনা যা লাগবে আমি আছি, অসুবিধা হবে না। কিন্তু আমরা জানতে চাইবো যে আপনার মনে দোদুল্যমান সেই অবস্থাটা, যে আপনি পড়াশোনা করছেন, একই সময় বিয়ে হয়ে যাচ্ছে, পরবর্তী জীবনে বিষয়টা অনেক সুন্দরভাবে আপনার জীবনে এসেছে এবং প্রতিটি মুহূর্তে সে আপনার পাশে আছে, যেমনটা আমরা জানি। কিন্তু সেই গল্পতে যাওয়ার জন্যই একদম শুরুর গল্পটা শুনতে চাই, যে এই সম্পর্কে শুরুটায় ফাইনালি কি কারণে সিদ্ধান্তটা নিতে পারলেন? তখন আমার হাজব্যান্ড একটা মেসেজ দেয়, তো তখন স্পাম ফোল্ডারে থাকে মেসেঞ্জারে, তো ওটা চেক করতে গিয়ে পাই। তখন আম্মুকে বলি যে উনি কি সে? আম্মু বলে যে মনে হয় কথা বলতে পারো। আচ্ছা। তো কথা বলে
ও আমাকে এতটাই মানে আশ্বস্ত করলো যে যে কোনো সমস্যায় যে কোনো কিছুতে ও থাকবে, বা বিয়ে হলে যে একটা সম্পূর্ণ আলাদা একটা ফেজে যাওয়া সেটা হবে না। বাহ। তো ও আমাকে সেভাবেই ট্রিট করতো। তখন বয়সটা অনেক কম ছিল, তো সেভাবেই আমার ওই বয়সটা যেটা চাই বা যেভাবে চাই সেভাবে কথা বলতো। বা আমি যে একটা অপরিচিত একটা মানুষ যাব একটা বাসায়, সেরকম কোনো মানে সবকিছু সহজ করে দিচ্ছিল। সবকিছু যে বাসায় কোনো দায়িত্ব পালন করতে হবে না, আমার আব্বা আম্মা আছে, কোনো কিছুই দায়িত্ব, তাদের প্রতিও কোনো দায়িত্ব পালন করতে হবে না, তারা অনেক স্ট্রং আছে। প্লাস আমার শ্বশুর শাশুড়ি এসেও বলছে যে তুমি ছোট, তুমি পড়াশোনা করবা, কোনো অসুবিধা নেই, তুমি থাকতে চাইলে তোমার আম্মুর কাছে থাকবা, বাসায় থাকবা, থাকতে চাইলে এখানে থাকবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বা তার মানে ওনারা খুব আস্থা দিয়েছেন আসলে। খুব, এজন্যই আসলে ডিসিশন নেওয়াটা ইজি হয়েছিল। বাহ, চমৎকার। এর চেয়েও সুন্দর আরেকটি সময় আপনার জীবনে আসছে, সেটা হচ্ছে আপনার মধুচন্দ্রিমা। আপনারা খুব সম্ভবত মালয়েশিয়াতে গিয়েছিলেন, একটু সেই গল্পটা শুনি। শুরু থেকে বলি, আমার বিয়ের পরে আমরা কয়েকজন কাজিন আমরা মিলে একটা রেস্টুরেন্ট দিই। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ঢাকার শুক্রাবাদের দিকে। আচ্ছা, রেস্টুরেন্ট কেন? রেস্টুরেন্ট শুরুতে একটা রেস্টুরেন্ট, এখানে একটা স্পেস ছিল, ভাবলাম যে ভালো একটা জায়গাতে। তো তখন ব্যবসার আইডিয়াটা তো বিয়ের আগে আমার বাসায় তো কেউ ব্যবসায়ী ছিল না, তো ওরকম ব্যবসায়ী মাইন্ড তো আমার ছিল না কখনো। বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে মিশে ও তো পুরোপুরি একটা ব্যবসায়ী মাইন্ডেড মানুষ, তো ও হচ্ছে কি আমাকে ইন্সপায়ার করা শুরু করে। আচ্ছা, যে তোমার পড়াশোনার পাশাপাশি তুমি এই কাজটা করতে পারো। আচ্ছা আচ্ছা। তো আমার কিছু আঙ্কেল, তার আমার কাজিনরা সবাই মিলে, কয়েকজন মিলে আমরা একটা শুক্রবারের দিকে একটা রেস্টুরেন্ট দিই। নাম ছিল শেফজি ক্যাফে অ্যান্ড কিউজিন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2016-তে। আচ্ছা, একই সাথে আমাদের সমসাময়িক সময় সুলতান ডাইন তখন শুরু করে ধানমন্ডিতে, ওই টাইমটাতেই। আচ্ছা, তো ওখানে রেস্টুরেন্ট ব্যবসা চলতে থাকে। তো ওই সময়টাতে আমরা মালয়েশিয়াতে যাই ঘুরতে। মালয়েশিয়াতে যাওয়ার পরে ওখানে ঘুরে ঘুরে দেখি সবকিছু। চকলেট তো এমনিতে একটু ভালো লাগে, তখন বয়সটাও কম ছিল, তো চকলেটের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। বিভিন্ন জায়গাতে ও নিয়ে যায়। তো আগে থেকে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ওর ঘোরা অভিজ্ঞতা আছে। তো কোথায় গেলে কি দেখা যায়, নতুন নতুন জিনিস কোথায় কি দেখা যায়। তো বিভিন্ন এন্টারটেইনমেন্ট জায়গার পাশাপাশি এই চকলেট মিউজিয়াম সেলেঙ্গা, আপনার কুয়ালালামপুরের পাশের একটা জায়গার নাম, ওখানে একটা মিউজিয়ামে উনি নিয়ে যায় আমাকে। আচ্ছা, তারপর নিয়ে যায়। তো ওখানে আমি যেটা দেখলাম, আমি যেটা দেখলাম যে চকলেট শুধু যে খাওয়া, এর বাইরে এটা যে একটা লাক্সারি গিফট হতে পারে, এটা আমাদের দেশে নাই। আমরা মনে করি যে কিটক্যাট দোকানে কিনছি খাচ্ছি, কিন্তু এটা যে একটা মানুষকে একটা গিফট দেওয়ার একটা বিষয় হতে পারে, একটা লাক্সারি ভাবে, মানে আমরা গিফট দেওয়ার সময় তো অনেক চিন্তা করি। গিফটের ক্ষেত্রে তো আমাদের মাথায় নষ্ট হয়ে যায় যে কি দিব, কি নিয়ে যাব, এই যে বাসায় যাব, কোনো প্রোগ্রামে যাব, দাওয়াতে যাব, কি নিয়ে যাব, বা বার্থডে কি নিয়ে যাব। এত সুন্দর সুন্দর প্যাকেজিং, এত সুন্দর সুন্দর, যেমন চকলেটের বুকি থেকে শুরু করে চকলেটের অনেক কিছু, ট্রে থেকে শুরু করে অনেকটা, আমার কিছু ট্রে দেখে মনে হলো যে হলুদের ডালা হতে পারে, খুব সুন্দর। বাহ। তো ওখান থেকে আইডিয়াটা আসে যে আমাদের দেশে তো এরকম কিছু নাই, যে চকলেটটা এরকম একটা গিফটিং একটা, বা একটা ইভেন্টের একটা সুন্দর বিয়ে হলুদ, একটা সুন্দর ইভেন্টের অনুষঙ্গ হতে পারে। এটা আসলে তখন ওখানে গিয়ে আমার এটা মাথায় ঢুকলো, হ্যাঁ, যে এত সুন্দরভাবে যে চকলেট প্রেজেন্ট করার উপায় আছে, সেটা আমাদের দেশে নাই। আচ্ছা, এই ঘুরে টুরে এসে তারপরে, এটা কত সালের গল্প করছেন আপনি? এটা 2016। আচ্ছা। তারপরে দেশে এসে চকলেট রেস্টুরেন্টের দিকে ফোকাস করি। তো তখন আমরা একটা রেস্টুরেন্ট লঞ্চ করি, ব্যাম্বো বিরিয়ানি। আচ্ছা, আর এমনি আগের যে রেস্টুরেন্ট ছিল সেটা কেমন চলছিল? এটাই রেস্টুরেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, নতুন একটা আইটেম লঞ্চ করলেন। আচ্ছা, এটাই রেস্টুরেন্ট, নতুন একটা আইটেম ব্যাম্বো বিরিয়ানি লঞ্চ করি আমরা। তো সেটা একটু ভাইরাল হয়ে যায় অনেক বেশি। আচ্ছা, ওই যে বাসের মধ্যে ভাইরাল হলে যেটা হয় আর কি, তখন দেখা যেত যে রেস্টুরেন্টের সামনে বিশাল লাইন। তখন পাশাপাশি সুলতান ডাইনও ভাইরাল, ওদের কাচ্চি তো ওরাই প্রথম আনে ঢাকায়, ওরা প্রথম নিয়ে আসে। আর আমাদের এই ব্যাম্বো বিরিয়ানিটার জন্য
অনেক পরিচিতি লাভ করে। পরিচিতি লাভ করে। এরপরে চকলেটটা তো মাথা থেকে যাচ্ছে না, পরে আবার মালয়েশিয়াতে যাই আমরা। আচ্ছা, গিয়ে মালয়েশিয়াতে কিছু কোর্স করি চকলেট মেকিং অ্যান্ড প্রোডাকশনের বিষয়ে, ব্যবসার বিষয়ে। বাহ। পরে করে আসি বাংলাদেশে। আসার পরে ভালো চকলেটিয়ার খুঁজি, আচ্ছা যে আচ্ছা। বাংলাদেশে কারা চকলেট নিয়ে কাজ করে, ভালো চকলেটিয়ার যারা আছে। প্রশিক্ষণগুলো কতদিনের ছিল এমনিতে? প্রশিক্ষণগুলো 15 দিনে ছিল। আচ্ছা, পরে চকলেটিয়ার আমরা খুঁজে পাই। উনি খুব জাপানি সহজ কি হয়েছিল চকলেটিয়ার খুঁজে পেতে? চকলেটিয়ার খুঁজে পেতে আসলে সহজই। উনি চকলেট নিয়ে ওনার প্যাশন। আচ্ছা, উনি আছে না যে চকলেট না পেলে অন্য কিছু করি, ওনার ধ্যান ধারণা চকলেট নিয়ে। তো উনি ব্যাটে বলে মিলে যাও আর কি, এরকম। আচ্ছা। তো ওনাকে আমরা খুঁজে পাই, আমরা সার্কুলার দেই, উনি আসেন। আচ্ছা, উনি জাপানে দীর্ঘদিন ধরে চকলেটের উপরে কাজ করেছে, বাংলাদেশেও করেছেন। ওনাকে আমরা ওনার সাথে কাজ শুরু করি। ওনার নাম আমিনুল এহসান। আচ্ছা। পরে আমরা রেস্টুরেন্টের আরেকটা ফ্লোর, থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আমাদের রেস্টুরেন্ট, আচ্ছা। আর থার্ড ফ্লোরে আমরা চকলেট মেকিং এর কাজ শুরু করি। আচ্ছা, তারপরে কাস্টমার যারা আসতো তাদেরকে কমপ্লিমেন্টারি একটা চাঙ্ক দিতাম। আচ্ছা। আর হচ্ছে কি আমাদের ক্যাশে ডেট চকলেট, তারপর বারগুলা সাজানো থাকতো। ওই চাঙ্কে কাস্টমাররা প্লিজড হয়ে আবার চকলেটগুলো নিয়ে যেত, অর্ডার করতো বা বড়গুলো। ওই নিয়ে যেত যাওয়ার আচ্ছা, সময়, আচ্ছা, ক্যাশের বিল পে করার সময় আবার যখন দেখতো চকলেট সাজানো আছে, শো করা আছে, নিয়ে যেত এখান থেকে। আচ্ছা। আচ্ছা। এরকম। তারপরে আমরা আর একটু মানে ভাবি যে মানুষ তো পছন্দ করছে, মানুষ অনেক ভালো পছন্দ করছে, রেসপন্স ভালো, সব কাস্টমারের রেসপন্স ভালো। তো চকলেট নিয়ে আগাতে চাই। আর রেস্টুরেন্ট ব্যবসাটা আর কন্টিনিউ করা হয় নাই, কারণ এটা তো অনেক মানুষ নিয়ে দেখা গেছে যে কেউ যে সময় দিবে পারফেক্টলি, কারণ যে কোনো ব্যবসাতে প্রচুর সময় দিতে হয় শুরুর দিকে। একদমই। 24 ঘন্টা পারলে 24 ঘন্টা সময় দিতে পারলে আরো ভালো, যতটুকু সময় দেওয়া সম্ভব। তো তখন ঠিক মতন সময় দিতে পারি নাই, বা আমিও পারি নাই, ওরাও পারি নাই সামহাও। তো এটা আর কি বন্ধ করে দিতে হয়। তখন সমগ্র ফোকাস চলে যায় চকলেটের উপরে। চকলেটে। ওটা তো আলাদা ছিলই, চকলেট এরকম। তারপর আরো বেশি ইন্টারেস্ট বেড়ে যায়। আচ্ছা। কিন্তু ঝুঁকি ছিল কিনা? এমনিতে চকলেট যুগের পর যুগ আসলে সকলেরই একটি প্রিয় খাবার, একদম শিশু থেকে শুরু করে আমাদের একদম মানে পুরো সকলেই পছন্দ করে। কিন্তু তারপরও থাকে না, চকলেট নিয়ে তো একটা কনসেপশন রয়েছে যে আসলে চকলেট খেলে একটু ক্ষতি হয় বা দাঁতের ক্ষতি হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে অনেকে মানা করে যে খুব বেশি মানে দিও না। তো এই সব কিছু মিলিয়ে তো চকলেট ব্যবসা করবেন, কি চিন্তা থেকে আসলে স্ট্রংলি ভাবলেন যে না এই চকলেটের নিয়ে আগাবো? চকলেটের প্রথমে যে ঝুঁকিটা ছিল সেটা মানুষ চিন্তা করতো যে বাংলাদেশের চকলেট ভালো না। এইটাই ভুল ভাঙানোটা সবচেয়ে বড় ঝুঁকি ছিল, যে বাংলাদেশের চকলেট ভালো হতে পারে। বেশিরভাগ চকলেট বাংলাদেশে যেগুলো থাকে সেগুলা ভেজিটেবল ফ্যাট দিয়ে বানানো, আর আমাদের চকলেট হচ্ছে কোকা বাটার দিয়ে বানানো। তো যার কারণে মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পাশাপাশি এটা কিন্তু হেলদি, ভেজিটেবল ফ্যাট যেটা থাকে সেটা কিন্তু খুবই আনহেলদি, যেটা আপনার পাম ফ্যাট থেকে যেগুলো বানায় ওগুলাই বেশিরভাগ বেকারিতে ইউজ করা হয়, বেশিরভাগ চকলেটে ইউজ করা হয়। এটা আসলে আনহেলদি, কিন্তু চকলেটটা কিন্তু আনহেলদি না। চকলেট কিন্তু খুবই হেলদি একটা জিনিস। যেমন আপনি অ্যাজটেক একটা সভ্যতা ছিল, অ্যাজটেক সভ্যতায় কিন্তু চকলেটটা একটা পবিত্র পানীয় হিসেবে ব্যবহার করা হতো। তখন রাজারা মনে করতেন যে এই চকলেটের পানীয়টা খেলে আমি আরো শক্তিশালী হব। আসলে কিন্তু হওয়া সম্ভব, চকলেটটা কিন্তু অনেক গুণ চকলেটের। চকলেট কিন্তু হেলদিয়ার হতেই পারে, মানে হয় আসলে চকলেট, কিন্তু এটা ভেজিটেবল ফ্যাট দিয়ে এমন ভাবে করা যে এটা কোনোভাবে আর হেলদি থাকার অপশন আর থাকে না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে চকলেট হেলদি হচ্ছে না, সেটা উপাদানগত পার্থক্যের কারণে। এই যে উপাদানগত পার্থক্য, সেটা তো আসলে সাধারণ জনগণের বোঝার কথা নয়। আপনি যেহেতু বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, মানে অনেক বিশদভাবে জেনেছেন, সেই জায়গা থেকে আপনি একটু আসলে কিভাবে চিনবে সাধারণ মানুষরা কোনটা ভালো চকলেট কোনটা খারাপ চকলেট, সেটা একটু যদি বলেন। খারাপ চকলেট মেল্ট হয় না। আচ্ছা, আপনি ওই যে নরমাল টেম্পারেচার, গরমে রোদে কিছুই হবে না চকলেটের, কিন্তু ভালো চকলেটের টেম্পারেচার মেনটেন করা ইজ টু টাফ। আচ্ছা,
যেমন আমাদের ঝুঁকিটা যেটা ছিল, আমরা যখন চকলেটটা আনি, ডেলিভারি একটা অনেক প্রবলেম ছিল। ডেলিভারি গরমের মধ্যে ডেলিভারিটা ঠিকঠাক মতন যাবে কিনা, ডেলিভারি টেম্পারেচার মেনটেন হবে কিনা, এটা শুরুর দিকে আমাদের এটা প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে। আচ্ছা, তখন আমরা চিন্তা করি যে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান লাগবে। তো নিজস্ব ডেলিভারি ম্যান রাখলাম, সেটা তো আরেক সমস্যা। ঢাকা শহরে যে জ্যাম, তখন করোনার আগে হচ্ছে আমরা পুরাটাই কর্পোরেটের দিকে পুনর্নিবেশ করেছিলাম। আচ্ছা, পুরোটাই কর্পোরেট গিফটিং এর বিষয়টা বিভিন্ন কোম্পানি তাদের ক্লায়েন্টদেরকে দিত। তো আপনার তখন সুপার শপেও যেত আমাদের চকলেট। আচ্ছা, 60টার বেশি সুপার শপে, ইউনিমার্ট সহ আমাদের চকলেট যেত বাহ। করোনার আগে। তো করোনার সময় যেটা হয় যে সব দোকান বন্ধ হয়ে যায়। দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে টাকাও অনেক বকেয়া থাকে বিভিন্ন সুপার শপে, তখন তো তারা দিতে পারে না। তখন আমাদের অনেক বড় একটা টাকা পেতে হয়। আচ্ছা, 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 করোনার আগে একটা অর্ডার ছিল, কয়েকটা অর্ডার ছিল, অর্ডার তো চলতেই থাকে। H&M রেগুলার বেসিসে ক্রিসমাস ডে প্রোডাক্ট নেয়, নিউ ইয়ারের প্রোডাক্ট নেয়। করোনার আগে ইমিডিয়েট আগে যেটা ছিল, গ্রামীণ ফোনের একটা অর্ডার ছিল, 3 দিনে 3000 বক্সের একটা অর্ডার ছিল নিউ ইয়ারে তাদের ভ্যালুয়েবল ক্লায়েন্টদের জন্য। ওনারা খুব প্লিজ ছিল যে 3 দিনের মধ্যে এত 3000 বক্স অর্ডার কমপ্লিট করা, ঠিকঠাক করে দিতে পারাটা। ওনারা, এটা করোনার আগের কথা। আমরা যে সময়টার কথা শুনছি একেবারে মোটামুটি আপনারা গুছিয়ে উঠেছেন এবং আপনাদের অনেক ভালো সাড়া পেয়েছেন আপনারা, যার কারণে অনেক অর্ডার পাচ্ছিলেন, অনেক কর্পোরেট জগতে আপনারা অনেক কাজ পাচ্ছিলেন। কিন্তু একেবারে শুরুর দিকে একদম নাম কি এই কোকা ল্যাবই ছিল, কোকা ল্যাব ছিল। এই নাম দিয়ে আপনারা শুরু করেন এবং যদি ভুল না করে থাকি প্রায় 30 থেকে 35 লাখ টাকা আপনাদের পুঁজি ছিল শুরুতে। মানে সবকিছু হলে প্রস্তুতি বা আপনারা যে আপনার মুম্বাই গিয়েও প্রশিক্ষণ নেওয়া হয়েছিল, এগুলো কি শুরুর দিকেই? শুরুর দিকে, আচ্ছা, শুরুর দিকে চকলেটিয়ার নিয়ে আমরা রেস্টুরেন্টে যখন কাজ করছিলাম চকলেট নিয়ে, তখন একাধারে কোর্স করা হচ্ছিল। মানে কোর্সগুলো আপনাদের মানে কি হতো? আপনি কোর্সগুলো করে আসতেন, বাংলাদেশে এসে অন্য কাউকে প্রশিক্ষণ দিয়ে তারপর কাজগুলো করছিলেন এই প্রক্রিয়াতে? চকলেটিয়ার যিনি ছিলেন উনি তো অলরেডি সবকিছু জানতেন। আচ্ছা, চকলেট কিভাবে বানায়, কিভাবে ম্যানুফ্যাকচার করে, উনি তো সবকিছু জানতেন। আর চকলেটটা কত ভাবে করা যায় উনিও জানতেন, আমরাও শিখে আসার ফলে আচ্ছা, সবকিছু একসাথে ম্যানেজ করে করা হতো। কতজন কর্মী ছিল সেই সময় শুরুর দিকে? সেই সময় কর্মী ছিল 20 জন। আচ্ছা, আর ওই শুক্রবারে ওখানেই আপনারা কাজ করছিলেন? হ্যাঁ, ওখানে কাজ করছিলাম। তখন শুক্রবারে কম ছিল, শুক্রবারে আপনার 5 জন ছিল তখন। যখন আমরা রূপগঞ্জে নিয়ে যাই ফ্যাক্টরি, রূপগঞ্জে নিয়ে যাওয়ার পেছনে কথা আমাদের বিএসটিআই অনুমোদন দরকার ছিল। বিএসটিআই অনুমোদন ছিল তখন। বিএসটিআই তো অনেক শর্ত মানতে হবে যে আমাদের এত স্কোয়ার ফিটের একটা ফ্যাক্টরি থাকতে হবে, তারপরে ক্লিনিং, এগুলো মেনটেন করতে গিয়ে হালাল সার্টিফিকেশন বেসড এর মধ্যে ছিল না, আমরা এটা এক্সট্রা ভাবে নিয়েছি। কারণ চকলেট, বাংলাদেশের মানুষ চকলেট কেনার আগে চিন্তা করে যেটা হালাল কিনা, কারণ যে ফ্যাটটা দেয়া হয় সেই ফ্যাটটা আসলে কি ফ্যাট। তো যার কারণে হালাল সার্টিফিকেশনটা দরকার ছিল। তো যত রকমের সার্টিফিকেশন দরকার আমাদের সবকিছুই ছিল, আছে। সেই সময়টাতে তখন আমরা রূপগঞ্জে ফ্যাক্টরি নিয়ে যাই। আচ্ছা, রূপগঞ্জে কাজ চলতে থাকে। রূপগঞ্জে সমস্যা ছিল ইলেকট্রিসিটির ব্যাপক সমস্যা, পল্লী বিদ্যুতের অধীনে ছিল। আচ্ছা, তো কর্পোরেট যে অর্ডারগুলো যখন হতো তখন তো একসাথে অনেক অর্ডার, তো ইলেকট্রিসিটি না থাকলে সম্ভব না, কারণ ফুল এসি রুমে করতে হতো সব কাজ চকলেটের। ফ্রিজ, তারপর এসি, মানে একদম ঠান্ডা তাপমাত্রা। আমি এটা বুঝতে পারছি, কারণ কেক বানানোর ক্ষেত্রেও আমাদের এরকম হয়, একদম ঠান্ডা পরিবেশ না পেলে বা ঠান্ডা কি বলবো, সবসময় ডেলিভারির সময় একটা ঠান্ডা এনভায়রনমেন্ট বা ঠান্ডা টেম্পারেচারের মধ্যে রাখতে হয়। একটা সিদ্ধান্ত আসলে মানুষের জীবনটা কত সুন্দর করে বদলে দিতে পারে, তার পছন্দের জায়গায় কত সমৃদ্ধ করতে পারে। চোখের সামনে দেখো কত সমৃদ্ধ চকলেট। একেবারে তাই। আমার তো লোভ সামলানো আসলে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু
এগুলো একটু সামনে রেখে সন্ধ্যার দিকে খেতে হবে, তাই না? একদম একদম এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, একটু সেই সময়টাই তাহলে একটু ফিরে আপনার প্রশিক্ষণের জায়গাটা একটু আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। আপনি যে আসলে প্রশিক্ষণ নিচ্ছিলেন সে বিষয়গুলো পরিবর্তন বা বাংলাদেশের সাথে শেখার জায়গাটায় বা স্পেশাল ভাবে কি কি শিখছিলেন যেটা আসলে সাধারণ মানুষ শিখতে পারবে কিনা, সবকিছু মিলিয়ে একটু আসলে জানতে চাই। মেইনলি যে কোর্সগুলো করেছিলাম সেটা হচ্ছে চকলেট বিজনেসের উপরে, কতভাবে চকলেট বিজনেস করা যায়, চকলেট মার্কেটিং এর উপরে, আচ্ছা। চকলেট ম্যানুফ্যাকচারিং এগুলোর ব্যাপারে। আর মেকিং এর রেসিপি মেকিং এগুলো খুব সিম্পল, এগুলো খুব বেশি না, কারণ এগুলোর রেসিপি মোটামুটি এক, একটু কিছু থেকে একটা ইয়ে থেকে আরেকটা আইটেম হয়েছে, আরেকটা আইটেম হয়েছে, বেসিকটা জানলে প্রত্যেকটা বিষয়ের রেসিপি জানতে হয় না আচ্ছা ধরে ধরে। আচ্ছা, আচ্ছা। এটা তো একটা নির্ধারিত টেম্পারেচারে মেইনটেইন করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে হাইজিনটা বেশি মেইনটেইন ইম্পর্টেন্ট। করতে হয়। আমরা এরপরে সুপার শপগুলোতে আর আগাই নেই শুধুমাত্র এই কারণে যে সুপার শপগুলোতে Temperature-এর জন্য? টেম্পারেচার মেইনটেইন করতে আচ্ছা, পারে না আচ্ছা। ওনারা। দেখা যায় যে যখন সুপার শপগুলো অফ হয়ে যায় তখন তো সব অফ, এসি তো চলে না, তো এই টেম্পারেচার মেইনটেইনের কারণেই আমরা আসলে দিতে। কিন্তু কিটক্যাট থেকে শুরু করে বাইরের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো তো থাকছে। সেগুলো থাকছে, কিন্তু আপনি যদি কিটক্যাট বাংলাদেশেরটা খান আর আপনি যদি বাইরের দেশে কোনো কিটক্যাট খান তাহলে আপনি এটার ডিফারেন্সটা ধরতে পারবেন। কি পার্থক্য? পার্থক্য, টেস্টের অনেক পার্থক্য। আচ্ছা, যখন কিটক্যাটটা আপনি টেম্পারেচারটা অন্যরকম হয়ে যাবে তখন এইটার স্বাদটা অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। এবং তো শুরুতে এটা- আপনি যেমনটা বলছিলেন যে ভালো চকলেটগুলো মেল্ট হবে এবং কম ভালো চকলেটগুলো হ্যাঁ, ওগুলো মেল্ট হবে না। মেল্ট হবে না। কিন্তু এই যে এইটা মেইনটেইন করা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটাও কি মালয়েশিয়ায় শিখে আসলেন? হ্যাঁ, ওখানেই সবকিছু শেখানো, যে আচ্ছা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে কিভাবে চকলেটগুলো মেক করা হবে এবং কিভাবে এটা স্টক করা হবে, কিভাবে এটার স্বাদ অক্ষুণ্ণ থাকবে, এগুলো সর্বোপরি সবকিছুই ওনারা শেখায়। আচ্ছা, তাহলে আচ্ছা। দিল্লিতে কি শিখলেন? দিল্লিতেও একই জিনিস, আচ্ছা, দিল্লিতেও সেম, এটা আরেকটু এটা ব্রড, আরেকটু বেশি, আচ্ছা, ওটা আরেকটু বেশি দিনের ছিল। আর দিল্লিতে দিল্লি না, ঠিক মুম্বাইতে, আচ্ছা। মুম্বাইতে আপনার চকলেট কিন্তু ওই রাজ্যে চকলেটের উপরে কিন্তু কোনো ডিউটি নেই। আচ্ছা, ওরা কি করে যে বাসায় চকলেট মেক করে, বাসার পাশে একটা স্টল দিয়ে চকলেট বিক্রি করছে। বাহ, আচ্ছা। প্রথম তো ওদের সরকার থেকে একটা সামান্য কিছু রুপির বিনিময়ে একটা লাইসেন্স করা যায়। তো সবকিছু প্রসিডিওর খুব সহজ, খুব সহজ। মানে চকলেটের বিষয়টা ওরা এতটাই সাবসিডি দেয়। তারপরে আপনার মালয়েশিয়ার লাংকাউইতে, লাংকাউইর কথা বলি, মাহাথির মোহাম্মদ, আচ্ছা। উনি চকলেটে পুরোপুরি ডিউটি ফ্রি করে দেয় ওখানকার, আচ্ছা, আচ্ছা, বাহ, যাতে চমৎকার। চকলেটের প্রতি মানুষ চকলেট কিনতে গেলে সবাই যাতে লাংকাউই যায়। তো আমি যদি চকলেট কিনতে গিয়ে বিভিন্ন টাইপের চকলেট আমি লাংকাউইতে যাই, তাহলে ওখানকার ট্যুরিজম কিভাবে ভালো হবে, কতটা উন্নত হবে, এটা তো চিন্তার বিষয়। এটা সরকার চিন্তা করেছে যে চকলেট কিনতে হলেও মানুষ এখানে আসবে। অন্যান্য জায়গায় যেমন অনেক ডিউটি দিয়ে মানুষ চকলেট কিনবে না। আমি যেমন মালয়েশিয়াতে যদি একটা স্টেটে থাকি, আমি অনেক বাল্ক অ্যামাউন্টের চকলেট নিব, বাসায় স্টোর করব, বাসায় খাবো। তো আমি যদি মনে করি যে লাংকাউইতে গিয়ে আমি এটা বাল্ক কিনে নিয়ে আসতে পারবো, আমি এখানে ডাবল দাম দিয়ে আমি আমার বাসার পাশে কেন কিনবো? তো এরকম করেই কিন্তু ওখানকার ট্যুরিজমটা অনেক বেশি উন্নত হয়েছে। আচ্ছা। তো চকলেটের মাধ্যমেও যে অনেক অর্থনৈতিক ভাবে ভালো করা যায়, এটা কিন্তু মালয়েশিয়ার লাংকাউই একটা জ্বলন্ত প্রমাণ। আচ্ছা। অর্থনৈতিক বিষয় তো আছেই, পাশাপাশি উদ্যোক্তা জীবন আর একটা কঠিন বিষয় আমার কাছে মনে হয় যে পাশে একটা সহযোগিতার হাত খুব দরকার হয়। এই যে আপনি মালয়েশিয়া যাচ্ছেন, মুম্বাইয়ে যাচ্ছেন, একা নিশ্চয়ই আপনি মুভ করতে পারছিলেন না, অবশ্যই আপনার জীবনসঙ্গী আপনাকে সহযোগিতা আমরা করছিল। দুজনেই কোর্স করেছি, যা দুজনেই করেছি course করেছেন? দুজনেই করেছি, বাহ, বাহ। যেখানে যেটা করার দুজনেই করেছি। আচ্ছা, আচ্ছা, এমনিতে তিনি আগে কি ধরনের ব্যবসা করতেন আপনার ও husband? পর্যটন আচ্ছা, বিজনেসের সাথে ছিল। আচ্ছা। তো তারপরে পুরোপুরি আসলে চকলেটের উপরে, এবং একদম শুরুর দিকের চকলেটগুলো কি কি তৈরি করতেন আপনারা, সেটা যদি জানতে চাই। শুরুর দিকে আমরা বার চকলেট শুরু করি, চকলেট বার আর ডেট চকলেট শুরু করি আচ্ছা। আমাদের। আচ্ছা। এখানে তো বেশ কিছু ডেট চকলেট চকলেট আছে। তো মনে হয় এখানে আছে, তাই না? জি। এটা মনে হয় ডেট চকলেটই। এটা ডেট চকলেট। এটা একটু উপাদান বা একটু কোনো রেসিপি যদি সহজ কেউ যদি চায় না বাসায় বানাতে, বা
এটা তো বাসায় যদি কেউ বানাতে চায় তাহলে এটা চকলেট যেটা পাওয়া যায়, চকলেট কম্পাউন্ড যেটা পাওয়া যায় সেটাতে সহজেই বানাতে পারে বাসায়। বাসায় সেটা একটু মেল্ট করে ওভেনে বা চুলাতে মেল্ট করে ডেট চকলেটের ভিতরে যে ইয়েটা থাকে, সিডটা থাকে, এটা বের করে একটা নাট ঢুকিয়ে দিয়ে চকলেট কোট করে হয়ে যায়। খেজুর তো এমনিতেই খুব ভালো healthy। একটা বিষয় এবং বাচ্চাদের জন্য সবচেয়ে আচ্ছা, ভালো, আচ্ছা। যেহেতু ওরা এবং চকলেট খুব পছন্দ করে। খেজুর খেজুর রোজার সময়টা খেজুর তো আমরা মোটামুটি সবাই খাই, কিন্তু সেই সাথে যদি আমার মনে হয় বাচ্চারা যদি একটু খেজুরের চকলেট শুনে তাহলে মানে আরো বেশি আগ্রহটা বাড়ে। জি, বাহ, চমৎকার। আরো একটি এটা- সুন্দর এটা- বক্স দেখতে পাচ্ছি না লাবণ্য? বক্সিংটা আমার মনে হয় মানে এই যে প্যাকেজিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা একটা Packaging অনেক আউটলুকটা, বেশি important। হ্যাঁ একটা আউটলুক। আপনি শুরুর দিকে বলছিলেন যে আমি কাউকে গিফট দিতে চাইলে বা এই কোনো ইভেন্টে রাখতে চাইলে, যে কোনো বিয়ে থেকে শুরু করে যে কোনো ইভেন্টে রাখার জন্য খুব সুন্দর কিন্তু লাগছে। সত্যি না? তাই, সত্যি একদম দারুণ একটা গিফট। আপনি কি শুরুর দিক থেকে প্যাকেজিং নিয়ে অনেক ভেবেছেন? প্যাকেজিংটা অনেক ইম্পর্টেন্ট। যেটা বললাম যে গিফটিং, আমরা যেহেতু গিফটিংটাই মাথায় রেখে এগিয়েছিলাম, তো প্যাকেজিংটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট অবশ্যই, হয়। অবশ্যই। কারণ আপনি হাতে করে একটা জিনিস নিয়ে যাবেন, কাউকে দিবেন, তো সে তো আগে খাবে না, আগে দেখবে। আগে দেখবে, হ্যাঁ। তো সেটার উপরে বিচার করে তারপরে আগে দেখবে, তারপরে খাবে। Right, আগে দর্শন হ্যাঁ, ধরে হ্যাঁ। পরে গুণ বিচারে। একদমই। আরো একটা তো বিষয় মনে সেটা- হয় আছে, যেটা হচ্ছে এয়ারটাইট হওয়াটা, এই যে মেল্ট হওয়া না হয়, এটাও তো এটা প্যাকেজিং এর উপরই important, নির্ভর করছে। অনেক ইম্পর্টেন্ট। আমরা ফার্স্টে যখন আমরা নিজেরা ডেলিভারি দেওয়া শুরু করলাম, তখন থার্মাল বক্স নিয়ে একটু বরফ টরফ নিয়ে আমরা ককশিট দিয়ে খুব ভালোভাবে চাইতাম যে আমরা যেভাবে ফ্রেশ মেড হচ্ছে কাস্টমারের হাতে যাতে ওই সেভাবেই টেস্টটাই পৌঁছায়। ওইভাবেই পৌঁছায়, ওই টেস্টটাই তারা পায়। তো আমরা টেস্টের দিক থেকে কোনোভাবেই চাচ্ছিলাম না যে করতেন না। কম্প্রোমাইজ যাতে না হয় কোনোভাবে। এমনিতে এই 1% বক্সগুলোর তার ছোট প্যাকেজিং বা ছোট বক্সও তো করছেন আপনারা ছোট নাকি? বক্স বলতে না, এরকম প্যাকেজিং এরকমই ছোট বক্স না, কাস্টমাইজেশন ধরেন হয়। এটা তো 20 পিস বা আরো বেশি 24 হবে, 24, এর থেকে কমও তো কেউ হ্যাঁ, চাইলে আছে, অর্ডার 16 করতে pieces পারবে। আছে আচ্ছা, আমাদের আরেকটা বক্স। আরো কিছু চকলেট দেখতে পাচ্ছি আমরা যদি একটু একটু করে দর্শকদের, আপনাদের এগুলো সবই তো কোকা ল্যাব থেকেই আসা, তাই না? এটা কিসের? এটা ক্লাস্টার চকলেট, এটা মিল্ক চকলেট আর পিনাট দিয়ে বানানো হয়। এটা খুবই আচ্ছা। টেস্টি, এটা বাচ্চারা বেশি পছন্দ করে। আমরা একটু সুগারি, এটা একটু মিষ্টি হবে যেহেতু এখানে নাটস আছে, একটু হেলদি মিষ্টি এটা। হবে, একটু মিষ্টি, আচ্ছা, মিল্ক চকলেট দিয়ে তো এটা একটু মিষ্টি হবে। এখানে আরো কিছু দেখতে পাচ্ছি, এটা কিসের? এটা হচ্ছে কি ট্রাফলস। ট্রাফলস। আচ্ছা, ট্রাফলস, যারা ট্রাফলস খেয়েছে বাইরের দেশে তারা এটা খুব পছন্দ করে। ওনারা নিজেরা বলে, ফোন করেই বলে যে আমরা যেভাবে বাইরে যেভাবে খেয়েছি, যেরকমটা খেয়েছিলাম এইরকম টেস্টি। আপনার মুখ থেকে যদি বৈশিষ্ট্য শুনতে চাই ট্রাফেলসের। ট্রাফলস তো এটা তো ফ্রান্সে প্রথম এটা ইন্ট্রোডিউস হয়, ট্রাফলস চকলেট। তারপরে আমরা ট্রাফলস আমরা তো বিভিন্ন টাইপের চকলেট টেস্ট করতেই হয়। যখন কোনো চকলেট, নতুন কোনো চকলেট আনতে হয়, তখন অনেক রকমের চকলেট আমাদের টেস্ট করতে হয়। তো ট্রাফলসটা কাস্টমারদের অনেক বেশি চাহিদা, কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে কি, এটা সামারে এটা আমরা রাখি না, এটা আচ্ছা। শুধু উইন্টারের শুধু জন্য। winter। কারণ এখানে ক্রিমি, এটা ও। ভেতরে ক্রিমি, আচ্ছা, আচ্ছা। তো ক্রিমটা তো টেম্পারেচারটা মেইনটেইন করাটা খুব হার্ড হয়ে যায়। আচ্ছা, আমি এখন যেটা দেখাচ্ছি এটার বিশেষত্ব এটা হচ্ছে কি অ্যাসর্টমেন্ট। আচ্ছা, এটা অ্যাসর্টমেন্ট, বিভিন্ন Shape-এর, হ্যাঁ। শেপের চকলেট, বিভিন্ন ফ্লেভার আছে নাকি? বিভিন্ন flavor। আচ্ছা, ফ্লেভারটা বিভিন্ন ডিফারেন্ট আছে। এখানে তো আরো কিছু দেখতে পাচ্ছি, এটা তো খুব সুন্দর লাগছে দেখতে। আমার মনে হয় তোমাকে গিফট দিলেও তুমি খুশি হয়ে যাবে। একদম, একদম। এটা খুব ভালো, সুন্দর, হ্যাঁ। প্যাকেজিংটা খুব সুন্দর। এটা কি আছে এটার ভেতরে? কি ধরনের চকলেট এটা রাখা হয়েছে? অ্যাসর্টমেন্টই আছে ভিতরে। আচ্ছা, এটার ভিতরে 4 পিস ছোট। এটা বেশি যায় হলুদের প্রোগ্রামে, বেশি যায় মেহেন্দির অনুষ্ঠানে, এটা যায় গিফটদের, গেস্টদের জন্য, গিফটিং এর জন্য, এগুলা এমনিতে আপনাদের প্যাকেজিং টিম কি আলাদা? মানে এটা কি আপনারা নিজেরাই একদম তৈরি করছেন? প্যাকেজিংটা পুরোটা আমার হাজবেন্ড দেখে। বাহ, আচ্ছা, প্যাকেজিং আমরা চায়নায় যাই, চায়নায় গিয়ে প্যাকেজিং
প্রোডাক্ট, এই পেপার থেকে শুরু করে, তারপরে ফয়েল পেপার থেকে শুরু করে, এই ছোট ছোটগুলো, এগুলো শুরুতে আমরা চায়না থেকে আনছিলাম। আচ্ছা। এগুলো এখন বাংলাদেশে মেড করা এগুলো। শুরুর দিকে আমরা সবকিছু মালয়েশিয়া থেকে না, চায়না থেকে চায়না থেকে, চায়না থেকে মেশিনারিজ আনা হয়েছিল অর্ডার দিয়ে, আর এগুলো আনা, আর এইসব কিছু ছোট ছোট প্যাকেজিং আনা হয়েছিল। তারপরে ওখান থেকে আমরা বেস্ট বাংলাদেশে যতটুকু সম্ভব ভালো পেপার বাছাই করে আমরা বানানো শুরু করি। তারপরে আমাদের কিছু কিছু যেমন ফয়েল আছে, তারপরে ট্রেসিং পেপার আছে, তারপরে ট্রে আছে ভিতরে, এগুলো আমাদের বাইরে থেকে আসে এখন। আচ্ছা আচ্ছা। কয়েকটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছি, দুসাই, H&M, এগুলো কি আপনারা ওনাদেরকে প্রোভাইড করেন? দুসাই রিসোর্টে, হ্যাঁ, রিসোর্টে এই ছোট চকলেটগুলো ওনারা ওনাদের গেস্টের জন্য কমপ্লিমেন্টারি হিসেবে দেয় রুমে। আচ্ছা। আর দুসাই বারও নেয় আমাদের কাছ থেকে, সেটা ওনারা বিক্রির জন্য। আচ্ছা। আচ্ছা, কেউ যদি রুমে দিয়ে পছন্দ করে চায়, তারপরে আমরা ওনাদের ব্র্যান্ডিং এ দিই। আচ্ছা। এগুলো ইউসিবি বা এটা দেখতে পাচ্ছি আর্টিসান চকলেট বার, এটা আমাদের আর্টিসান চকলেট, এটা আমাদের। আপনাদের? আচ্ছা, এটা আমাদের খুব একটা, এটা একটা ডার্ক চকলেট এন্ড রোস্টেড আমন্ড। জি। ম্যাম, আপনি যেমনটা বলছিলেন যে চকলেটের উপাদানগত পার্থক্য কিছুটা আসে, কিন্তু মূল উপাদানগুলো একই রকম থাকে। মূল উপাদানের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে। অনেক ভ্যারাইটিস আছে। আচ্ছা, একদম বেসিক চকলেট। উপাদানের কথাই যদি জিজ্ঞেস করি, সেগুলো আসলে সংগ্রহ করেন কোথায় থেকে, নাকি নিজেরাই উৎপাদন করেন? না, কোকা পাউডার যেগুলা, এটা তো আর আমাদের দেশে নাই, এগুলো আমরা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে থাকি। আপনারা কি ধরনের কোকা পাউডার ইউজ করেন, বা মানে এগুলো কি কোনো ভেরিয়েশন আছে? অনেক ভেরিয়েশন আছে এগুলো। আচ্ছা, এগুলো অনেক ভেরিয়েশন আছে। আমরা একদম টপ কোয়ালিটির কোকা পাউডার যেটা, সেটা ব্যবহার করি। আচ্ছা, যেটা চকলেটটা একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করে, সেই প্রোডাক্টটাই আমরা ইউজ করি। তাহলে দামের ক্ষেত্রে কি বিষয় দাঁড়াচ্ছে? তাহলে তো দামটা নিশ্চয়ই তো দামও বেশি অনেক রাখতে বেশি হয়। হচ্ছে। খুব বেশি না, আমাদের তো একটু আসলে খুব যে লাভ হচ্ছে সেরকমটা না। আচ্ছা। আমরা চাচ্ছি যে দেশের বাজারটা যাতে চকলেটটা আসে, চকলেট যে একটা আমূল পরিবর্তন করতে পারে দেশের অর্থনীতিতে, সেটা আমরা চাচ্ছি। আচ্ছা আচ্ছা। দেশীয় চকলেট দিয়ে। আচ্ছা। আপনারা মোটামুটি শুরু করেছিলেন 2017 সেই সময় থেকে, 16 থেকে। 16 থেকে এখন 26 সাল শুরু হয়ে গেছে। মানে পরিবর্তনটা কেমন দেখছেন আসলে? পরিবর্তন, করোনার আগে আমরা ফুল ফোকাস ছিলাম কর্পোরেটে। আচ্ছা, কর্পোরেটে গিফটিং এ। তখন অনলাইনে কোনো কাজ করতাম না। আচ্ছা তখন সুপার শপ আর কর্পোরেট গিফটিং এ আচ্ছা। সব আর চলছিল, এরকম ভালোই চলছিল। তারপরে যখন করোনা আসলো, সব বন্ধ হয়ে গেল, কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল, সুপার শপগুলো বন্ধ হয়ে গেল, আমাদের অনেক টাকা আটকে গেল। তারপরে আমরা শুরু করে দিই যে তাহলে তো ফ্যাক্টরিটা চালু রাখতে হবে, ফ্যাক্টরিতে তো অনেক মানুষ আছে, তাদেরকে তো দেখভাল করতে হবে আমাদের। তখন আমরা অনলাইনে শুরু করি। আচ্ছা, অনলাইনে শুরু করি। অনলাইনে প্রথমের দিকে আমরা অনেক ভালো রেসপন্স পাই। ডেইলি 1 লাখ টাকার সেল, আচ্ছা। বাহ, 50টার মতো পার্সেল ডেইলি। বাহ। তখন খুব বেশি পরিমাণে রিচ হয় অনলাইনে। আপনাদের পেজের নাম কি? পেজের নাম কোকা ল্যাব চকলেট। কোকা ল্যাব চকলেট। আর আরেকটা আমরা রিসেন্ট 2 বছর আগে আরেকটা সেগমেন্ট করেছি আলাদা, একটু লাক্সারি চকলেট। আচ্ছা, সেটা হচ্ছে ক্লোভ চকলেট। ক্লোভ চকলেট আমি এখানে দেখেছি। হ্যাঁ, ক্লোভ আছে এখানে। ক্লোভ চকলেট আমি আরেকটা। আপনাদের তো মরিচ ফ্লেভারেরও একটা, মরিচ ফ্লেভারের আছে। এটা তো শুরুর দিকে না? এটা কেমন রেসপন্স পেয়েছেন? এটা একটু ইন্টারেস্টিং। এটা আসলে মানুষজন একটু টেস্ট করার জন্য নিতে চায়। তো সবাই দেখা যায় যে আমরা কম্বো করে দেই, যে 3টা এত টাকা বা 5টা এত টাকা। কাস্টমার যেটা ইচ্ছা সেটা পিক করে। আচ্ছা, তো ওনারা 2টা অন্য কিছু নিলে মরিচটা নেয়, যে এটা খেয়ে দেখে জিজ্ঞেস করে এটা কি ঝাল লাগছে। এটা মোটেই ঝাল না, যেমন চকলেট, কিন্তু চিলি ফ্লেক্স দেয়া থাকে। চিলি ফ্লেক্সটা খুব কম পরিমাণে দেয়া থাকে, ঝালটা লাগে না, কিন্তু ফ্লেভারটা আসে মরিচের। কিন্তু অনেকেই পছন্দ করে এটা, একটু ডিফারেন্ট। একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসলে জানতে চাই, যেহেতু আপনারা অনেক বছর ধরে এই চকলেট নিয়ে কাজ করছেন, কি ভাবছেন এটা নিয়ে? ভবিষ্যতে কত দূর যেতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে চকলেট ট্যুরিজম নিয়ে। আচ্ছা, চকলেট ট্যুরিজম নিয়ে একটা প্ল্যান আছে।
আমরা ইতিমধ্যে কাজ অনেকটা শুরু করে দিয়েছি। এটা আমরা চকলেট ভিলেজ বেসিক্যালি, এটা যেখানে আমাদের ফ্যাক্টরি থাকবে। আচ্ছা। একটা ঢাকার আশেপাশে কোনো একটা জায়গাতে দেখছি, জায়গা 50 বিঘার মতো একটা জায়গা দেখছি, ওখানে চকলেট ফ্যাক্টরি থাকবে। আমরা সরাসরি বিন টু বারে যেতে যাচ্ছি, সরাসরি। আচ্ছা। বাহ। একদম মানে বিন মাঝখানের কোনো থেকে- মধ্যস্বত্বভোগকারী না, যাতে কিছু না থাকে। সরাসরি বিন টু বারে, এবং মানুষ আসবে, রিসোর্টের ব্যবস্থা থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে, দেখবে চকলেট কিভাবে বানানো হচ্ছে, মানুষ লাইভ চকলেট দেখবে এবং খাবে। যার ইচ্ছা সে শিখবে, এখানে ট্রেনিং স্কুল থাকবে, যার ইচ্ছা থাকবে শিখবে। বাচ্চারা চকলেট বানাবে, বাচ্চাদের সেগমেন্ট থাকবে, বাচ্চারা নিজেদের মতন করে চকলেট বানাবে এবং ওখানে টেস্ট করবে। মানে পুরোপুরি চকলেটের উপরেই একটা ভিলেজ করার ইচ্ছা। আপনার সেই চকলেট ভিলেজের দৃশ্যটা মনে হয় আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি, তাই না? এবং একই সাথে ম্যাম আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে আপনি চান যে এই বিষয়বস্তুটা আসলে অনেক বেশি ওয়াইড হোক, অনেক স্প্রেড হোক, সবাই এটা নিয়ে কাজ করুক। নতুন যারা উদ্যোক্তা চকলেট নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? আমাদের এই চকলেট ট্যুরিজমের এটা একটা অংশ। আমরা এখানে যেমন একটা ফ্যাক্টরি থাকবে, লাইভ ফ্যাক্টরি, মানুষজন দেখবে, শিখবে কিভাবে হচ্ছে চকলেট। পাশাপাশি আরেকটা জায়গা থাকবে চকলেটের ইতিহাস, চকলেট কিভাবে আসলো, সবকিছু থাকবে। তারপরে যারা ইন্টারেস্টেড হবে যে চকলেট ব্যবসা করবে, তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেন্ড আপ করতে চাই, আচ্ছা। যাতে তারা কমিউনিটি বিজনেসটা করতে পারে। তাদের আশেপাশে ছোট মোটো একটা, যাতে কিছু বেকার যারা আছে, যারা শিক্ষিত কিন্তু বেকার, কোনো কাজ পাচ্ছে না কিন্তু চকলেটের প্রতি প্যাশন আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, যে তারা যাতে চকলেটটা নিয়ে কমিউনিটি বিজনেসটা করতে পারে। চমৎকার। অনেক অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য এবং আপনাদের পুরো টিমের জন্য, এবং পুরো সকালটা একেবারে একটা চকলেটময় সকাল গিয়েছে। অনেক ভালো লাগলো। কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি একদম এই মানুষটার কাছে, ব্যক্তি মানুষটা, এই নারী একদম পড়াশোনা করেছে, সংসার করেছে, উদ্যোক্তা হয়েছে, সবকিছু মিলিয়ে জীবনটাকে কেমন উপভোগ করছেন, এবং আপনি একজন মানুষ হয়ে, নারী হয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে নারী হয়ে যে প্রতিবন্ধকতা থাকবে, সেই প্রতিবন্ধকতা ওভারকাম করতে হবে। সবকিছু থাকবে, সংসার থাকবে, আমার 2টা বাচ্চা আছে, সবকিছুই থাকবে। তার জন্য দরকার পরিকল্পনা, এবং সবচেয়ে বেশি দরকার একজন সাপোর্টিভ মানুষ। এটা না থাকলে আসলে এই ব্যবসায় আমার নামা আদৌ হতো না। ও আমাকে হাতে ধরে সবকিছু শিখিয়েছে, এমনকি পড়াশোনা থেকে শুরু করে, কলেজে যাওয়া আসা থেকে শুরু করে, সাপোর্ট দেওয়া থেকে শুরু করে, সবকিছুতে ব্যবসা বোঝানো, ব্যবসার প্রতি ইন্টারেস্টেড হওয়া, সব কিছুই ও আমার সাথে ছিল। তো এরকম একজন সাপোর্টিভ মানুষের আমি বলবো যে সবার আগে দরকার। সাপোর্ট না পেলে একটা মেয়ের সংসারের বাইরে গিয়ে কাজ করা এটা খুব কঠিন। আর আরো দরকার পরিকল্পনা, যেমন হ্যাঁ, নিজের ইচ্ছা আর পরিকল্পনাটা ঠিক করা, যে আমি এই টাইমটা আমি এখানে সময় দিব, আমি এই টাইমটা এখানে সময় দিব। দিনের শুরুতে একটা পরিকল্পনা করা, ব্যালেন্সড ওয়েতে জীবন যাপন করা। ব্যালেন্স মানে এরকম না যে সমান সমান করা, যখন যেখানে দরকার সময় যতটুকু দেয়ার তখন ততটুকুই দিতে হবে। যদি সংসারে মনে হয় যে আমার এখন সময়টা একটু বেশি দেওয়া দরকার, সেক্ষেত্রে বাচ্চাদের সময়টা পুরোপুরি দিতে হবে, অন্যদিকে ফোকাস থাকা যাবে না। আচ্ছা আচ্ছা। বাইরে থাকলে পুরোপুরি মানে এক কথায় নিজের সময়গুলো সমন্বয় করে নিতে হবে, সেটার প্ল্যান নিজেকেই করতে হবে, এবং যে সহযোগী মানুষটা আছে তাকে সাথে নিয়ে। অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন। জি, আপনারা ভালো থাকবেন।